শুধু তোমায় ভালোবেসে কাটলো আমার সারা জীবন। কে আসলে প্রথমে প্রেমে পড়েছিল? এটা ঘটনা ঘটার মতো হয়ে গেছে। যখন আপনি রাগ করেন তখন আসলে ভাইয়া কি করে? এই মানুষের সঙ্গে এত বছর জীবন কাটানো, আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আপনাদের দুজনের একটু কাছে আসার গল্পটা শুনতে চাই। আচ্ছা, আসলে কে প্রথম কাছে এসেছিল বা কে প্রথম ভালো লাগার কথা বলেছিল? কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই মাইনা ভেবে, কে প্রথম। এটা কিছু মানে বললাম যে কয়েকদিন আগে একটা বড় ইন্টারভিউ এসছে আমাদের, মানে এত বছরের বিবাহিত জীবনে কেউ কাউকে ভালোবাসি বলিনি। এত বছরও কিভাবে ভালোবাসি কথাটা বলা হয়ে ওঠেনি? পরে হয়ে ওঠে না, মানে কি বলা হয়েছে, কিন্তু ওই যে প্রেমের পরে যে প্রেমের সময় যে আই লাভ ইউ বলা বা তুমি আমাকে বিয়ের ডাইরেক্ট বিয়ের কথাতেই এসছে, ওরকম আই লাভ ইউ কথাটা হয়নি। কে আসলে প্রথমে ভালোবেসেছিল বা প্রেমে পড়েছিল? এটা সত্যি সত্যি বলতে পারবো না, কারণ এটা ঘটনা ঘটার মতো হয়ে গেছে আর কি। মানে দুজনকে ভালো লাগছে কিন্তু কেউ বলছি না, বুঝতে পারছি যে ওর সাথে কথা বলতে ভালো লাগছে, ওর সাথে গল্প করতে ভালো লাগছে, গান শুনতে ভালো লাগছে, কিন্তু কেউ বলছি না। তো ফাইনালি ছেলেরা তো আগে বলে, মেয়েরা কখনো বলে না। আচ্ছা, এই যে প্রেমের ব্যাপারে, এখন তো আপনার সময়ে যেরকম প্রেমের ক্ষেত্রে চিঠির একটা আবেদন ছিল, এখন সেই চিঠি আসলে খুদে বার্তায় রূপ নিয়েছে, কিন্তু আসলে কি চিঠির যে একটা আবেগ, সেই আবেগটা আসলে কি খুদে বার্তায় পাওয়া যায়? আমি তো এটা সবসময় বলি যে এখনকার জেনারেশনের বাচ্চারা কত হতভাগা, যে প্রেমপত্রই তো পড়লো না জীবনে। প্রেমপত্র একটা ব্যাপার, সেটা যারা না পায়, যে জেনারেশন, তারা তো কেমন করে প্রেমের মূল্যই বুঝবে না, তারা প্রেমটা কি সেটাই বুঝবে না। তবে এটাও ঠিক যে আমাদেরও খুব একটা চিঠি লেখা হয়নি। চিঠি লেখা নিয়ে একটা মজার গল্প আছে, সেটা হলো চিঠি লেখা হচ্ছে না, কারণ হলো কি, তখন যখন আমাদের প্রেমটা হয় তখন রফিকুল আলম এসে রাজশাহী থেকে, আমি ঢাকা থেকে, আমরা দুজনেই নতুন গান শুরু করেছি। রফিকুল আলম রাজশাহী রেডিওতে গাইতো, আর আমি ঢাকায় খেলাঘরে থেকে এসেছি। তো দেখা হতো প্রতিটা প্রোগ্রামে, কয়েকদিন পর দেখা হতো, আর চিঠি লেখার প্রয়োজনটা হয়নি কখনো। তা আমার হঠাৎ গায়ে হলুদের আগে মনে হলো যে বিয়ে হয়ে যাচ্ছে, একটা চিঠি পেলাম না, এটা কেমন করে হয়, অসম্ভব, এটা হতেই পারে না। তারপরে আমি ওকে বললাম বা লিখলাম, তখন তো আমার বাসায় টেলিফোন ছিল না তখন, তাও ফোনে কথা হতো, আমার চাচার বাসায় ফোন ছিল পাশে। আমি বললাম যে দেখো, আমাদের হলুদ কয়েকদিন পরে, আমি একটা চিঠি না পেলে এই বিয়ে বন্ধ। তো রাজশাহী চলে গেল, হলুদের আগে সবাইকে বলতে চলে গেছে। আমরা ওখানে গিয়ে আমাকে একটা চিঠি লিখবা। ও গেল, লিখলো, তখন পোস্টাল, সে তখন এত ভালো অবস্থা ছিল না, তো সেই চিঠি আসলো হলুদের দিন সকালে, আমি হাতে পেলাম চিঠিটা। তাহলে তো সেই খুশি ছিলেন চিঠিতে? তা ছিলাম। চিঠিটা মানে কি লেখা ছিল, বা অনেক কি বড় ছিল, বা কেমন কনটেক্সট ছিল? চিঠিটা আছে আমার কাছে এখনো, এক সময় দেখাবো। অবশ্যই। আচ্ছা, সো আপনারা তো ৩-৪ বছর আপনারা একসঙ্গে প্রেম করেছেন বলা যায়। হ্যাঁ। তো যেহেতু আপনি ঢাকায় ছিলেন, ভাইয়া রাজশাহীতে ছিলেন, সো দেখা সাক্ষাৎ আসলে প্রোগ্রামের বাইরে যখন করতেন বা কোথায় ঘুরতে যেতেন? না, যখন প্রেম হয়েছে তখন রাজশাহী থেকে চলে এসছে রফিকুল আলম। ওই সময় এটা হলো 75, 76 থেকে, ওই সময়। তখন আমাদের মেইন জায়গা ছিল, আমরা তখন তো অত মানে ওপেন ছিল না, আমরা চলে গেলাম এখন যেমন ছেলেমেয়েরা হাত ধরে ঘুরে সবার সামনে, আমরা তো তখন এটা ছিল না। তো আমরা করতাম কি, সদরঘাটটা তখন এত সুন্দর ছিল, নদীটা বুড়িগঙ্গা নদী, নৌকা নিতাম একটা, নৌকা নিয়ে হাজির বিরিয়ানি থেকে বিরিয়ানি কিনতাম নৌকায় করে, নৌকায় প্রেম, সারা সন্ধ্যা নৌকায় প্রেম করতাম। তারপরে সেখানে একদিন তো প্রবলেম হয়েছিল, একদিন ঘুরছি, হঠাৎ আরেকটা নৌকা এসে লেগে গেল আমার নৌকার সাথে, একজন পুলিশ, আপনারা এরকম ছেলে মেয়ে, তখন তো আমরা ছোট, এখানে কি করছেন, এত সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনারা এখানে, আপনার বাবা মা কোথায়? তো আমরা তো ভয় পেয়ে গেলাম, চলেন যেতে হবে। তখন কিন্তু বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়, আমি তো টেনশানে যে মাকে কি বলবো, দেরি কেন হলো। তো চলেন ওই পারে, তখন আবার থানাটা ওই জিঞ্জিরা থানা বোধহয় নদীর ওই পারে যেত। তো মাঝিও বুঝছে যে আমরা নার্ভাস হয়ে গেছি,
বলছে স্যার চিন্তা করেন না, দেখি। তো মাঝি নেমে গেল, নেমে গিয়ে ওর সাথে কথা বলে বললো কি বলে টলে বললো অসুবিধা নেই চলেন। আর থানায় যেতে হয়নি? ম্যানেজ করেছে আর কি, ম্যানেজ করে। মানে থানায় আর যাওয়া লাগেনি? না যেতে হয়নি, খুব ভয় পেয়েছিলাম। আচ্ছা, এখন যখন আপনারা মানে হয় না যে এত বছর একসঙ্গে আছেন আপনারা, এত বছর একসঙ্গে থাকার পরে মাঝে মাঝে তো মনোমালিন্য হয়, যখন রাগ করেন, অভিমান করেন, কে আসলে প্রথমে আসে মানাতে? মানানোর ব্যাপারটা না, আসলে আমাদের ওরকমভাবে ঝগড়াঝাটি হয় না কখনো। মানে আমার বেডরুমের বাইরে কেউ বুঝতেই পারে না যে ঝগড়া হয়েছে। মানে হঠাৎ ওরা দেখে যে আমরা কথা বলছি না। তো আমার ছেলে একটা ইন্টারভিউতে বলেছিল যে যখন দেখি বাবা মা কথা বলছে না, আমি ওয়েট করি কখন একটা শো আসবে। শো আসলে একসাথে শো করতে গেলে গান গাবে একসাথে, তখন হাসতে হাসতে ঢুকবে দুজন। এটা হয়, অথবা আমি কথা বলি কোনো সময়, ও কথা বলে, এই আর কি। আর যখন আপনি রাগ করেন তখন আসলে ভাইয়া কি করে? গুনগুন করে গান করে। মানে গান গেয়ে রাগ ভাঙানোর চেষ্টা করে? গান করতে করতে বেড়ে যায় বাসা থেকে, তখন আমার রাগটা আরো বেড়ে যায়। কেন গান করতে করতে বের হয়ে গেল? আমার মেজাজ খারাপ, গান করবে কেন? আচ্ছা, আপনার মানে আপনি আসলে ভাইয়াকে মানে কোন গুণে, রফিক ভাইয়ের কোন গুণে আপনি মুগ্ধ? একজন ভালো মানুষ তো বটেই, ভালো মানুষ। আর গান তো আছেই, গান শুনে। তারপর ওর কী বলে ওটা, সেন্স অফ হিউমার অসম্ভব ভালো, অসম্ভব, যেটা আমার খুব ভালো লেগেছে আর কি, সেন্স অফ হিউমার এটা। তারপরে খুব ভীষণ সংসারী, হেল্প করে, প্রচণ্ড হেল্প করে সব ব্যাপারে, হেল্পফুল। ওটাই কম রে। সেন্স অফ হিউমার ভালো, কিন্তু রোমান্টিক না। তো মানুষটা খুব ভালো। আপনারা দুজনই আসলে সঙ্গীতেই নিজেদের ক্যারিয়ার গড়েছেন। তো আসলে আপনার ক্যারিয়ারের পেছনে ভাইয়ার ডেফিনেটলি সাপোর্ট ছিল। তো আপনি ভালো জানেন আসলে কোন কোন পার্টিকুলার কয়েকটা ঘটনা বা যেই ঘটনাগুলো আপনার মনে আসলে খুব দাগ কেটেছে বা ওনার প্রতি আপনার শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছে। নিশ্চয়ই এরকম কোনো না কোনো ঘটনা আছে, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। যে ব্যাপারটায় আমার সবচেয়ে বেশি শ্রদ্ধা অবনত হই আমি, সেটা হলো যে সে একজন কণ্ঠযোদ্ধা। তখন যদিও তাকে আমি চিনতামই না, কিন্তু সে একজন মুক্তিযোদ্ধা, সেটার জন্য আমি সবসময় তাকে স্যালিউট করি। আর যেটা হচ্ছে অসম্ভব আমাকে সাপোর্ট করে, অসম্ভব হেল্প করে আমাকে। তারপরে আমার কি গান গাইবো, কেমন, সেটা আমিও করি। সমালোচনাটা খুব বেশি হয় আমাদের মধ্যে, কেন এই গান গাইলো, কেন এটা উচ্চারণটা এভাবে করলো, কেন এখানে ব্রিথ করলো, এই ধরনের বিভিন্ন সমালোচনা চলতেই থাকে বাসায়। কিন্তু সাপোর্টটা অনেক বেশি পেয়েছি আমি আর কি। মানে মনে হচ্ছে যেন ছোটোবেলা থেকে আমার বাবার বাড়িও এরকম ছিল, আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়ি, তারপরে আমার হাজব্যান্ড, সবাই মনে হয় যেন আমি একটা ফুল বেছানো রাস্তা দিয়ে হেঁটে এসেছি। আমার কোনো স্ট্রাগল হয়নি আমার জীবনে। এটা আসলে ভাগ্য, মাশাআল্লাহ। তাই আপনাদের দুজনেরও কিন্তু চমৎকার কিছু গান আছে। তো আপনার সবচেয়ে পছন্দের গান কোনটা? একটা গান আমার ভীষণ প্রিয়, আমরা দুজন গেয়েছি, শওকত আলী ইমনের সুর, আমার ভাই, আর লিখেছে অশ্রু। এই গানটা একটুখানি করছি। শুধু তোমায় ভালোবেসে কাটলো আমার সারা জীবন, তবু আজ বলে মন হয়নি কিছু, তোমায় ভালোবাসা আরো ছিল প্রয়োজন। ও ও ও শুধু তোমায় ভালোবেসে কাটলো আমার সারা জীবন। মানে বোঝা যাচ্ছে যে আসলেই আপনি ভালোবেসে জীবনটা কিন্তু কাটিয়ে দিয়েছেন, বলতে পারো। আচ্ছা, এই যে ভালোবাসার কথা যেহেতু বলছি, ভালোবাসার জন্য আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ভালোবাসার কথা, প্রেমিক প্রেমিকার কথা বলছি না, আন্ডারস্ট্যান্ডিংটা, দুইজনে দুজনকে বোঝা, দুজনকে ঠিক ভালোভাবে জাজ করতে পারলে সমস্যাটা হয় না, কোনো সমস্যা হয় না। দুজন দুজনকে ভালো আন্ডারস্ট্যান্ডিং, কিছু স্যাক্রিফাইস সব মিলে কিন্তু ব্যাপারগুলো হয়। আপনি যখন মানে প্রেম করতেন তখন আসলে কি মনে হয়েছিল, যে মানে কিভাবে বুঝলেন যে
এই ছেলেটাই আমার জন্য পারফেক্ট, বা আমি ওর সাথে ভালো থাকবো, এটা কিভাবে বুঝলেন? শুনো, যখন ঠিক করলাম যে বিয়ে করব, হ্যাঁ, তারপরে আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে এই মানুষের সঙ্গে সারা জীবন কাটাতে হবে। সে যে ভীষণ আত্মভোলা, এটা কি জানো? এই গল্প জানো তোমরা? কিচ্ছু জানো না। আমরা তো তখন ছিলাম না। আমি একটা বই লিখবো। হ্যাঁ, একটা না, বই এখন সবাই জানে। আমি একটা বই লিখবো, সেটা একটা বলি। একদিন বিয়ের পরে বাজারে গেছে, তার বাজার কিন্তু খুব প্রিয় ছিল বাজার করা। গাড়ি নিয়ে গেছে বাজারে, সুন্দর বাজার নিয়ে চলে এসছে। এসে পরের দিন সকালে বেরোবে, হ্যাঁ গাড়ি কই, আমার গাড়ি কোথায়? মানে আগের দিন সে গাড়ি নিয়ে বাজারে গেছে, রিক্সায় করে বাজার নিয়ে চলে এসেছে। তারপরে অনেকদিন এরকম হয়েছে, তুমি দাঁড়াও আমি গাড়ি নিয়ে আসছি। তখন ড্রাইভার ছিল না, নিজে গাড়ি চালাতো। আমি দাঁড়িয়ে আছি, ও গাড়ি নিয়ে নেমে আমার সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। মানে এরকম একটা মানুষের সঙ্গে তখন ঠিক করলাম যে বিয়ে করব। তারপরে খুব চিন্তায় পড়লাম। মানে এই কাহিনীগুলো তো তখন হয়নি, আরও পরে হয়েছে। তার আগের আরও মেলা কাহিনী আছে, কি করে এই মানুষের সঙ্গে বিয়ে করব, কি করে জীবন কাটাবো। কিন্তু এখন অবশ্য আরও বেড়েছে, কিন্তু আমাকে সম্পূর্ণভাবে মানে প্রচণ্ড সাপোর্টিভ আর প্রচণ্ড মানে হেল্পফুল মানুষ। এই জিনিসগুলো হয়তো হয়তো করে, এই জিনিসগুলো এখনও কাজ করে, কিন্তু গেস্ট দাওয়াত দিয়ে চলে আসে। হয়তো বললো যে বাসায় বলেই নি আমাকে, আমি জানি না, গেস্ট কিন্তু চলে আসছে। মানে এরকম মেলা কাহিনী আছে। ও কয়েকদিন আগে একটা মজার ঘটনা বলি। শুনো, ডাক্তার বলেছে যে আপনার কি প্রবলেম হয়েছিল জানো, ডাক্তারের কাছে গেছে। তো সব দেখিয়ে টেখে ডাক্তার বলছে আপনি একটু ব্লাড দিয়ে যান, আপনার একটা টেস্ট করতে হবে। তো টাকা তো জমা দিতে হয়, ও টাকা জমা দিয়েছে। টাকা জমা দিয়ে গুনগুন করে গান করতে করতে বাসায় চলে আসে। ব্লাড টেস্ট করা হয়নি। বলো, এই মানুষের সঙ্গে এত বছর জীবন কাটানো, আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কিন্তু আসলে আই এম শিওর এই এপিসোডটা দেখার পরে মানে ভাইয়া বলবে, বললাম এত মোটা বই লিখবো, এত মোটা হবে একটা বই লিখবো আমি। আমাদের এই এপিসোড দেখার পরে ভাইয়া নিজেই মনে হয় নিজ উদ্যোগে আপনাকে অ্যাওয়ার্ড দিবে। অ্যাওয়ার্ড দেওয়া উচিত আমাকে। এবার একটু যদি বলতেন যে আপনারা তো মানে আপনি যেভাবে বেড়ে উঠেছেন, একদম সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছেন, মিউজিক্যাল এনভায়রনমেন্ট ছিল আপনার, আর্ট চারপাশে আপনার আর্ট ছিল। সো এইরকম একটা এনভায়রনমেন্টে বড় হওয়ার পরে এখন যে আপনাদের ফ্যামিলি যেটা, সেইখানে আপনারা তিনজনই মিউজিশিয়ান। তো আপনাদের কি আসলে তিনজনের মিলে আসলে এখন পর্যন্ত তিনজনের কোনো কাজ ওরকম নেই? তো এরকম কি কোনো প্ল্যান আছে? তিনজনে মিলে ওরকম প্ল্যান নেই। যেমন আমার ছেলে ফাশিদ, এই তো গত পরশুদিন 26শে মার্চ রফিকুল আলমের একটা গান রিলিজ হয়েছে, ওটার কাজ আমার ছেলে করেছে নিজে। তো আমার একটা গান সিলেক্ট করেছে, করবে। তিনজনের মিলে এখনও ওরকমভাবে হয়নি আর কি। তো মা ছেলের করা হয়েছে? হ্যাঁ হয়েছে, আর একটা নতুন গান করবো আর কি। তো এই যে মা ছেলের প্রথম যে কাজটা হলো, তো ওই কাজের অনুভূতিটা কেমন? ওর প্রথমবার ছেলের সাথে কাজ করার অনুভূতিটা। আপনি অসংখ্য প্রোডিউসারের আন্ডারে কাজ করেছেন, অনেক মানুষের সাথে, অনেক আর্টিস্টের সঙ্গে কাজ করেছেন, কিন্তু নিজের ছেলের সাথে কাজ করাটা কেমন? না, ওরকমভাবে হয়নি। যেমন ও কম্পোজিশন করেছে বা ওটা করেনি, আমার জন্য কয়েকটা গান বানিয়েছে, আমাকে শুনেছে, কিন্তু কাজটা হয়নি। ও এমনি আমার সঙ্গে গিটার বাজিয়েছে অনেক, এমনি গিটার বাজায়, বেস গিটার বাজায়, আমার সঙ্গে বেশ কয়েক জায়গায় গিটার বাজিয়েছে। আর খুব নার্ভাস থাকে আমার সঙ্গে বাজানোর সময়। ছেলে নার্ভাস থাকে? আমি যে যখন ছোট থেকে বড় হই, নতুন করে ওই গানটা আমাদের দেশটা স্বপ্নপুরী, এই গান শুনতে শুনতে বড় হয়েছে। তারপরে আপনার বিমূর্ত সেই ওই গানটি আমি যখন প্রথম শুনেছি, আমি তো গানের কিছু বুঝিনি, কিন্তু গানের সুরটা এমনভাবে গেঁথে গেছে মনে। এই যে কিছুক্ষণ আগেও আমার এক সহকর্মী এই গানটি গুনগুন করছিলেন, কিন্তু আমি তো এই গানের যে আসল শিল্পী, তার কাছে যদি এই গানটা না শুনি আমার একটা আফসোস রয়ে যাবে। এই যে তুমি বললে না কিছু বুঝিনি, আমি যখন গানটা প্রথম গাইতে যাই তখন কিন্তু আমি কিছু বুঝিনি। তখন ম্যাট্রিক পাস করেছি, আমি ইন্টারমিডিয়েট পড়ি। প্রথম যখন ভূপেন্দার কাছে গানটা গাইলাম, ভূপেন্দা বললেন যে তুমি গানটা কলকাতায়, গানটা আজকে পড়ো, আমি আজকে শেখাবো না, তুমি গানটা আজকে পড়ো, বুঝো গানটা, আমি কালকে গান শেখাবো, পরশু রেকর্ডিং। তো আমি গানটা অনেক রাত পর্যন্ত পড়েছি, আমার দুলা ভাই ছিলেন, বড় বোন ছিলেন, ওরা দেখলো আমি পড়লাম অনেক রাত পর্যন্ত, কিন্তু সত্যি সত্যি আমি কিচ্ছু বুঝিনি, একেবারেই না বুঝে গিয়েছি। আর তখন তো, এখন হলে হয়তো, এখন যদি ম্যাট্রিক পাস থাকতাম এখন হয়তো বুঝতাম, কিন্তু ওই সময় কোনো ইনফরমেশন তো কম তখন। বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর, আমি সত্যি বুঝতে পারিনি।
না বুঝেই গেছি আর কি। কিন্তু না বুঝে গিয়ে যেভাবে আমাদের মনে আপনি দাগ কেটেছেন, এটা আসলে মানে অমূল্য আমি বলবো। একটু যদি আমাদের শোনাতেন। সেই চাদরের ভাজে ভাজে নিঃশ্বাসের ছোঁয়া আছে ভালোবাসা আদর বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার খুব পছন্দের গানটা পছন্দের শিল্পীর কাছ থেকে সামনাসামনি শুনতে পেলাম। এখন যেহেতু ঈদ, আমি আপনার বাসায় চলে আসবো, এসে আমি খাবার দাবার খেয়ে গান টান শুনে যখন ইচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। অনেক ধন্যবাদ রিমা। আমি সময় টেলিভিশনে আজকে প্রথম আসলাম, সময়কেও ধন্যবাদ, আর তোমাকে অনেক ধন্যবাদ আবার। ঠিক আছে, থ্যাংক ইউ।